বিজেপি মুসলমানদেরকে টাইট দিতে চাইছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মুসলিমদেরকে টাইট দিতে গিয়ে হিন্দু ভাইরাও আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2 থেকে 250 কোটি টাকার একটা আরো উপরে হবে একটা বিজনেস, যার 70% কিন্তু কন্ট্রোল করতো আমার হিন্দু সমাজের ভাইরা। আচ্ছা, তারা এখানে আক্রান্ত হচ্ছে, তারা ব্যবসায়িক ভাবে লসে রান করছে। আমি সরকারের কাছে অনুরোধ করব, 12 নম্বর সেকশনটাকে আপনি আপনার ক্ষমতা আছে, সরকারের ক্ষমতা, সেটা দিয়ে আপনি সেটাকে এক্সারসাইজ করুন। এই আমার হিন্দু গরু ব্যবসায়ী থেকে শুরু করে মুসলিম যারা কুরবানি দিতে চাইছে আতঙ্কিত, তাদেরকে আতঙ্ক কোন সরকারি মুসলমানদের তারা দীর্ঘদিনের জন্য একটা ভালো জায়গা পেয়ে যাক, ঠান্ডা মাথায় কাজ করুক, এটা দেবে না, সবসময় পেছানে রাখার চেষ্টা করে। একটা প্রশ্ন করেছে বিভিন্ন জায়গায় নাকি মাইক বন্ধ করে দিচ্ছে। আমি একটা কথা বলবো, কারো রাইট নাই মাইক বন্ধ করার। বলছি ভাইজান, আজকে আমরা গ্রাউন্ড রিপোর্ট করলাম, সেখানে দেখলাম যে আপনারই বিধানসভার চালতেবেড়িয়া অঞ্চলের বামুনিয়াতে হিন্দু গরু ব্যবসায়ীরা তারা রীতিমতো ক্ষতিগ্রস্ত হচ্ছে, আক্রান্ত, এবং তারা বারবার অনুরোধ করছে সরকারের কাছে যে এই যে পশু বলি দেওয়ার ব্যাপারে যে সরকার নিয়ম করেছে সেই নিয়ম শিথিলতা এনে কোরবানি করতে দেওয়া হোক, না হলে তাদের গরু বিক্রি না হলে তাদের ভিটে মাটি সব আড়া হবে, তারা প্রচুর টাকা দেন। শুধু আমাদের ভাঙড় বামুনিয়া গ্রামের ব্যবসায়ী নয়, ব্যবসায়ীদের যদি ধর্মীয় পরিচয় দেখেন তারা হিন্দু। আমি আপনাকে বলছি, এই গরু ব্যবসার সাথে 70% সরাসরি যুক্ত আমার হিন্দু সমাজের মানুষরা, যারা গরুটাকে লালন পালন করে বড় করছে, যারা মেন উৎপাদন করছে, তারা 70%-এর অধিক। ম্যাক্সিমাম গরু কোথা থেকে আসছে জানেন? ঝাড়গ্রাম, আমরা যতটুকু যেগুলো জানি, বাঁকুড়া, পুরুলিয়া, ওদিকে উড়িষ্যা। যদি জনসংখ্যার অনুপাত দেখেন ওখানে, মুসলিম ওখানে পার্সেন্টেজ কত, কোনো জায়গায় 5, 7, 10 এইরকম। কারা উৎপাদন করছে? আমার হিন্দু সমাজের মানুষেরা, তারা আছে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির হেভি ক্ষতিগ্রস্ত হবে আমার হিন্দু সমাজের মানুষেরা। তারা আজকে আতঙ্কিত। লোন নিয়ে তারা গরু নিয়ে এসেছিল বাঁকুড়া থেকে, লোন নিয়ে আপনার গরুর খাবার টাবার জোগাড় করেছিল, আজকে যাবে কোথায়? আর একটা কথা বলছি, বিশ্বভারতীতে একটা গবেষণা হয়েছিল, পশ্চিমবাংলায় সব যে গরুগুলো আছে, এই গরু এর ঘাস বা খাওয়ার জায়গা যত গরু আছে তার পরিমাণে কম। বুঝতে পারছেন আমি কি বলছি? তাহলে এই এত যদি গরু থাকে, তাহলে গরু না খেতে পেয়ে ক্ষতিগ্রস্ত হবে। এই অনেকটা বিষয় আছে। তো এখন সরকারের কে আমি অনুরোধ আমিও করব, যে যে অ্যাক্ট আছে 1950 সালের, সেখানে 12 নম্বর পয়েন্টে বলা আছে সরকারের একটা রাইট দেওয়া আছে, রিলিজিয়াস পারপাসে সরকার চাইলে ছাড় দিতে পারে। আমি সরকারের কাছে অনুরোধ করব, একদিকে যেমন হিন্দু ভাইরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অপরদিকে মুসলমান ভাইদের যদি গরু কুরবানি না দেয়, তার পরিবর্তে অল্টারনেটিভ ব্যবস্থা আছে, যে পারবে না এরকম ব্যাপার নয়, তারপরেও যারা কিনে ফেলেছে বা যারা এখন কি করবে এই দ্বিধাগ্রস্তের মধ্যে আছে, তাদের কথা মাথায় রেখে 12 নম্বর সেকশনটাকে আপনি আপনার ক্ষমতা আছে, সরকারের ক্ষমতা, সেটা দিয়ে আপনি সেটাকে এক্সারসাইজ করুন। এই আমার হিন্দু গরু ব্যবসায়ী থেকে শুরু করে মুসলিম যারা কুরবানি দিতে চাইছে আতঙ্কিত, তাদেরকে আতঙ্ক। এই বিষয়টাকে নিয়ে বিধানসভায় কি উত্থাপন করবেন? ভাই, বিধানসভায় পরে হবে 18ই জুন, অবশ্য তখন চর্চা হবে, তার মধ্যে কুরবানি হয়ে যাবে। না, আমি ওটা বলবো না। আমি বারবার অনুরোধ করব যে ওই পথটা অবলম্বন করবেন না। নিশ্চিতভাবে সরকার, শুভেন্দুবাবু তো বলেছেন হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দেয়, অন্তত মুসলমানদের কথা বাদ দিয়ে হিন্দু ভাইদের কথা ভাবে এবারে ওই 12 নম্বর সেকশনটাকে ইউটিলাইজ করুন। আরেকটা বিষয়, আজকে পাঁচ সার্কাসে দেখা গেল যে কিছু মানুষজন তারা আন্দোলন করছিলেন, তাদের দাবি ছিল যে যেভাবে সরকার বুলডোজার চালাচ্ছে বিভিন্ন জায়গায়, এই পশু কুরবানিতে যে কঠিন আইন নিয়ে এসছে, এই সমস্ত বিষয় নিয়ে তারা আন্দোলন করছিলেন, সেখানে পুলিশ মহিলাদের উপরে লাঠিচার্জ করেছে। দেখুন, প্রোটেস্ট আওয়ার ডেমোক্রেটিক রাইট, আমি প্রোটেস্ট করবই। গণতন্ত্রের পরিসরে আমি আর এই রাইট আছে। নির্বিচারে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে যে আক্রমণ হয়েছে, পুলিশি আক্রমণ, ধিক্কার নিন্দা জানাচ্ছি। তবে যেগুলো চালানোর চেষ্টা হচ্ছে, প্রশাসনকে কিন্তু জবাব দিতে হবে। পাক সার্কাস শুধু তাই নয়, তপসিয়াতে অবৈধ পন্থা অবলম্বন করে বুল্ডোজার চলেছিল, আইনি ধাক্কা খেয়েছে। পাক সার্কাসে যেটা হয়েছে, আইনি ধাক্কা আগামী দিনে খাবে। এই যে একটা সম্প্রদায়কে রীতিমতো টার্গেট করা হচ্ছে নতুন সরকার আসার পরে বিভিন্ন জায়গায়, যেখানে একেবারে মুসলিম নাম শুনলেই বা মুসলিমদের দেখলেই একটা তীর্যক ভাবে কাজ করছে প্রশাসন, এরকম অভিযোগ উঠছে। যে প্রশাসন
তার গাইডলাইনের বাইরে কাজ করছে, সেই প্রশাসনের বিরুদ্ধে তার ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আছে তাকে অভিযোগ করা হোক। অভিযোগের করে কপিটা আমাদের কাছে প্রয়োজনে পাঠাতে পারবে। সেটা প্রশাসন যদি তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল কোয়ারিজ না শুরু করে, আমরা সেখানে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। আমরা ভুলে যাচ্ছি না, আবু সিদ্দিক হালদার প্রশাসনের মধ্যে থেকে তাকে পিটিয়ে মেরে যে পুলিশ অফিসার, তৃণমূলের আমলে কিন্তু তার বিচার হয়নি। আমরা আইনি লড়াই করছি। গতকাল দেখলাম ভাঙড় বিধানসভার বামুনিয়া গ্রামে এক কাঁঠাল মালিক স্ট্রোক করে মারা গেলেন, গরু বিক্রি হয় না বলে। বিষয়ে কি বলবেন? শুভেন্দু অধিকারী মহাশয় বিজেপি মুসলমানদেরকে টাইট দিতে চাইছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মুসলিমদেরকে টাইট দিতে গিয়ে হিন্দু ভাইরাও আছে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা যতটুকু জানি, যে গরুগুলো আসে জবা করার জন্য, বলির জন্য, কুরবানির জন্য, বেশি অংশ আছে উড়িষ্যা, বাঁকুড়া, ঝাড়গ্রাম এদিক থেকে। সেই কারা লালন পালন করে, কারা বড় করে, দেখলে দেখা যাবে 80% আমার নন মুসলিম ভাইরা পড়ি। তারা বছরে এই দিনটার অপেক্ষায় থাকে, কুরবানির উৎসবের অপেক্ষায় থাকে, বছর বছর ধরে গরু লালন পালন করে বিক্রি করে যে উপার্জন হয়, এই ধরনের খবর পাওয়া যাচ্ছে। মেয়ের বিবাহ থেকে শুরু করে আনুষঙ্গিক এই টাকাটাকে কাজে লাগায়। বিজেপি সরকার যেভাবে দমন পীড়ন করছে প্রশাসনকে কাজে লাগিয়ে, এতে ক্ষতিগ্রস্ত সেটা শুধু মুসলমানরা হচ্ছে না, মুসলমানদের অল্টারনেটিভ আছে। খাসি, ছাগল তারা কুরবানি করলে, তাদের কুরবানি জবা করলে কুরবানিটা তাদের হয়ে যাবে। কিন্তু যারা গরুগুলোকে লালন পালন করে বড় করলো, খাওয়ালো, একটা গরুর পিছনে 20,000 30,000 টাকা ইনভেস্ট করলো, যেটা 1 লাখ টাকায় বিক্রি করবে, তারা আজকে কোথায় যাবে? এই চিন্তায় চিন্তিত হয়ে ভাঙড় বিধানসভায় বামুনিয়া গ্রামে আপনি যেটা বলছেন হার্ট অ্যাটাকও করেছে, তা নাকি বেশ কত টাকা লোনও আছে, অনেকেই ধরনের আছে। তারা এখন কোথায় যাবে? এখন দেখার বিষয় যে 1950 সালে যে আইন আছে, সেই আইনের 12 নম্বর ধারাটাকে উল্লেখ করে রাজ্য সরকার ছাড় দেয় কি দেয় না, সেই মর্মে আমি দ্বারস্থ হচ্ছি তাদের কাছে হব। আমি আশা করব সেটা ছাড় দেবে। মানুষের রুজি রুটি এখানে যুক্ত আছে। প্রায় 2 থেকে 250 কোটি টাকার একটা আরো উপরে হবে একটা বিজনেস, যার 70% কিন্তু কন্ট্রোল করতো আমার হিন্দু সমাজের ভাইরা। আজ তারা এখানে আক্রান্ত হচ্ছে, তারা ব্যবসায়িকভাবে লসে রান করছে। ভাইজান, এই বিষয়ে আপনাকে নিয়ে যারা বিরোধী করে তারা বলছে বিধানসভায় আওয়াজ তুলছে না কেন? এদের জন্য কি বলবেন? ধরুন, বিধানসভা রীতিনীতি কিছু আছে। যেদিন বিধানসভায় এগ্রিকালচার নিয়ে আলোচনার টাইম দেওয়া থাকবে, সেদিন নিশ্চিতভাবে লেদার কমপ্লেক্সের শ্রমিকদের নিয়ে আলোচনা করা যায় না, সেদিন এগ্রিকালচারে আলোচনা করতে হবে। যেদিনকে স্কুল এডুকেশন বা হায়ার এডুকেশনের উপর আলোচনার ডেট থাকবে, সেদিনকে আমি মৎস্য চাষীদের নিয়ে আলোচনা করা যায় না। বিধানসভা শুরু হলো কবে? একদিন হলো শপথ, দ্বিতীয় দিন হলো স্পিকার নির্বাচনের ধন্যবাদ জ্ঞাপন। তাও স্পিকার নির্বাচনে ধন্যবাদ জ্ঞাপনে ধর্মের স্থান আক্রান্ত হচ্ছে, সে কথা বলেছি। আগের মাস, সামনে মাসের সম্ভবত 18 তারিখ থেকে শুরু হবে বিধানসভা, তখন আমার পারফরমেন্স দেখতে পাবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে লাইভ চলবে। আমার তো বিশাল সুবিধা হয়েছে, কার কতটা অসুবিধা হলো জানি না, আমার বিশাল সুবিধা হলো। আমি বিধানসভার মধ্যে গিয়ে কি বলি ভাঙড়ের মানুষের কথা, রাজ্যের মানুষের কথা, আর তাহলে এটা ডাইরেক্ট ভাঙড়ের মানুষ দেখবে, রাজ্যের মানুষ দেখবে। যারা সমালোচক আমাকে সমালোচনা করছে, তাদের সমালোচনা করে যদি সংসার চলে, একটু বেশি করে সমালোচনা করুক। এই যে একের পর এক যে আইন, নতুন আইন আনছে, তাতে করে সাধারণ মানুষের যে সমস্যাগুলো বাড়ছে, এটা নিয়ে কি বলবেন? নতুন আইন কোনগুলো বলুন? আমি একটু ভাই স্পষ্টবাদী, মুখ কাটা ছেলে, ভুলকে ভুল, ভুলকে ভুল, ঠিককে ঠিক বলবো। বলুন কোনটা নতুন আইন আছে? 14 বছরের নিচে গরু কুরবানি দেওয়া যাবে না। এটা কবেকারের আইন জানেন? তাহলে 1950 সালের আইন আছে, দেখুন। বরঞ্চ প্রশ্ন করুন 15 বছরের দিদি, তার আগে সরকারগুলো কেন এগুলোকে অ্যামেন্ডমেন্ট করেনি? এই আইনের অ্যামেন্ডমেন্ট করা যেত, ইচ্ছা করে করেনি। মুসলমানদেরকে শুধু ঝুলিয়ে রেখেছে, কাগজে কলমে মুসলমানদেরকে সঠিক এরা হতে দেয়নি। হ্যাঁ, ডিস্টার্ব করেনি, আটকায়নি, ঠিক কথা, কিন্তু আইনটা 1950 সালের আইন।
2018 সালে এর উপর একটা মামলা হয়েছিল। তো প্রশ্ন এখানে করুন যে 15 বছর তোমরা সরকার চালালে এই আইনের সংশোধন করলে না কেন? বিজেপি সেই আইনটাকে একটু কঠোরভাবে পালন করানো বলছে। ব্যাপারটা হচ্ছে কি জানেন, সব পাখি মাছ খাই, মাছরাঙার দোষ হয়। কোন সরকারি মুসলমানদের তারা দীর্ঘদিনের জন্য একটা ভালো জায়গা পেয়ে যাক, ঠান্ডা মাথায় কাজ করুক, এটা দেবে না, সবসময় পেছারে রাখার চেষ্টা করে। আর বলুন নতুন আইন কোনটা বলুন, জানতে হবে সমাজকে। আইনটা 1950-এর, কেন এতদিন অ্যামেন্ডমেন্ট করা হলো না? যারা সরকারে আছে তাদেরকে ছিল, তাদেরকে আগে প্রশ্ন করুন। বলুন। যাদের নাম বাদ গিয়েছে আগামী দিনে কি তাদের জন্য আন্দোলন হবে? আগামী 20 তারিখ বেলা 2:30 থেকে শিয়ালদা স্টেশনে জমায়েতের কথা বলছি। আসুন আপনারা, যাদের নাম বাদ গিয়েছে বা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, নির্বাচন কমিশনের অফিস, সি অফিস পর্যন্ত যাব, হবে তো আন্দোলন। এবং মাঠে ময়দানে আন্দোলন হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, কোর্টের আন্দোলন হবে আইনি লড়াই। একটা প্রশ্ন করেছে বিভিন্ন জায়গায় নাকি মাইক বন্ধ করে দিচ্ছে। আমি একটা কথা বলবো, কারো রাইট নাই মাইক বন্ধ করার। সাউন্ড পলিউশন, শব্দ দূষণের মাত্রা বিভিন্ন জায়গাতে, কমার্শিয়াল এরিয়া আছে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, সাইলেন্স জোন আছে, 4টে জোনে ভাগ করা আছে। কলকাতা হাইকোর্টের 65 ডেসিমেলের নিচে বাজানোর কথা বলা আছে। সুতরাং কোন জায়গায় কেউ যদি গিয়ে বলে মাইক বন্ধ করো ধর্মস্থানের, সে ভুল কথা বলছে, তাকে সঙ্গে সঙ্গে বলুন কোন আইনের পরিপ্রেক্ষিতে বলছে। হ্যাঁ, যদি বলে 65 ডেসিমেলের নিচে রাখো, ঠিক কথা তিনি বলছেন। সুতরাং আর একটা কথায় অহেতুক আতঙ্কিত হয়ে আমার ফোনে প্রচুর ফোন এসছে, অমুক গ্রামের নাকি মাইক নামিয়ে দিয়েছে, তমুক পাড়ার নামিয়ে দিয়েছে। আমি অনুরোধ করছি, এইটা আতঙ্ক ছড়ানো হচ্ছে। আপনি নিজে গিয়ে দেখুন তো সেই পাড়ায় মাইক নামিয়েছে কি না বাইনে, ওই গ্রামে আপনি জানতো। কার কথা শুনে আপনি ফোন করছেন আমাকে, কাউকে ফোন করতে আতঙ্কিত হবেন কেন? শুনেন, দেশ চলবে, রাজ্য চলবে কারো কথাই নয়, সংবিধানের কথায়, আইনের কথায়। আইন সেখানে বলা হচ্ছে কি 65 ডেসিমেলের নিচে। 65 ডেসিমেলের উপরে উঠলে সাউন্ড দূষণ হবে। আমরা সাউন্ড দূষণের পক্ষপাতী নয়। আর মসজিদের মাইকের আজান আমি যদি বলেন 65 এর নিচে থাকে।